তোরে বক্ষ মাঝে আমি এই দেখ এনেছি রে তোর মোহন চোরা আমি এই দেখ এনেছি রে তোর মোহন চোরা বেহুলা দিদি গো দুজনকে দিয়ে গেলাম একত্রে মনের কথা বল যাওয়ার পথে তোকে আমি আবার নিয়ে যাব দিদি বেহুলা গো সত্য যদি তোমাকে ভালোবেসে থাকো অমন করে অভিমান করে কেন কেন তুমি দূরে দাঁড়িয়ে আছো আজ আমি ছলনা করে দেখছিলাম তুমি আমায় কেমন ভালোবাসো সত্যই যদি তোমাকে ভালোবেসে থাকো এই শুভক্ষণে একটিবার তোমার বাহুবন্ধন এসে বেহুলা কিন্তু কি কেন তুমি আমার কথা দিচ্ছ না আমি জানি বেহুলা জানি এখনো পর্যন্ত তুমি আমার উপর অভিমান করে আছো তাই যদি হয় আর আমি তোমায় বিরক্ত করবো না বেহুলা তোমার পাওয়ার আশায় আজ আমি নতুন নয়াবাজার সৃষ্টি করেছিলাম একান্তই যখন তুমি আমার থেকে মুখ ঘুরিয়েছো এই মুহূর্তে নয়াবাজার ত্যাগ করে ফিরে গেলাম আমার পিতামাতার স্বর্ণমুখে বেহুলা বন্ধু আজ তোমার ভালোবাসায় আমি মুগ্ধ সত্য যদি তোমাকে ভালোবেসে থাকো আজ এই নতুন নয়াবাজারে দাঁড়িয়ে আমার সামনে তুমি কথা দাও তুমি কোনো দিন আমায় ভুলে যাবে না বেহুলা অগোনা ভালোবেসে মন যে তোমায় দিয়েছি তোমায় ছেড়ে আমি কখনো থাকতে পারবো না বন্ধু তাই তোমায় ভালোবেসে কি বলবো জানো বন্ধু তুমি ফুলে আমি কুড়ি ফুটবো গভীর রাতে তোমার আমার পরিচয় হলো এই নতুন নয়া বাজারে চাঁদ যদি ডুবে যাই জাগে না মেঘে তারা ঢাকা পড়ে থাকে চাঁদ যদি ডুবে যাই জাগে না মেঘে তারা ঢাকা পড়ে থাকে না তুমি যতদিন কাছে রবে মন তুমি যতদিন কাছে রবে মন হারবো না কিছুতেই শোনো বলি কানে কানি কিছু কথা গানে গানি তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা পাহাড়ি 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 কিছু সুর আছে আমি চলবো ভালোবাসবো আমি চলবো ভালোবাসবো হারবো না কিছুতেই না শোনো বলি কানে কানি কিছু কথা গানে গানি তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা সাগরকে কাছে যদি নাই কোনো দিন নদী যদি থেমে যায় সাগরকে কাছে যদি নাই আমি চলবো ভালোবাসবো আমি চলবো ভালোবাসবো হারবো না কিছুতেই না বলি কানে কানি কিছু কথা কান তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা
আমার বুক থেকে 6 পুত্রকে কেড়ে নিয়েছিস। আজ আমার 7 রাজার ধনলক্ষ্মী তারই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল নয়া বাজারে। দেখলাম সে রাজ সিংহাসনে বসে আছে। তাই সনকার মুখ থেকে জেনে নেব বিবাহের বৃত্তান্তর কাহিনীর কথাটা। সনকা, মহারাজ আমায় ডাকছে মহারাজ। লক্ষিন্দর এখন কোথায়? সে যে ফিরে এসেছে মহারাজ। লক্ষিন্দরকে জিজ্ঞাসা করো যে বিবাহতে রাজি আছে কিনা। সে যে বিবাহ করবে বলেছে। তাহলে আর বিলম্ব না করে লক্ষিন্দরে বিবাহ দেওয়ার জন্য পাঠিয়ে দেব ঘটক দ্বিজবরের। মহারাজ ওই ঘটক যেবার পাঠাবার আগে আমার একটি কথা আছে মহারাজ। কি বললি? ঘটক দ্বিজবর পাঠানোর আগে তোমার মনে একটি কথা বলো শোন। হ্যাঁ মহারাজ। ওগো মহারাজ তুমি তো জানো এর আগে আমার 6 পুত্রকে আমি হারিয়েছি। আমি চাই না মার সোনাই লক্ষিন্দরকে হারাতে। তাই বলছি সাতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে হবে। সেই বাসরে পুত্র পুত্র বধূ বাসর সজ্জা হবে। বাহ! শোনো গো, তোমার এই কথা মতো আমি বাসর ঘরটি নির্মাণ করে সময় মতো সংবাদটা আমি নিজেই একদিন জানিয়ে দেবো। আমি আসছি মহারাজ। বিশ্বকর্মা দ্বারা গড়িবে লোহ বাসর ঘর। ক্ষণকাল আর নাহি বিলম্ব করে বিশ্বকর্মা একটিবার জাত সওদাগরের প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করে। আমাকে ডাকছেন মহারাজ। বিশ্বকর্মা কেন ডেকেছে জন্য আমার একটি কাজ করে দিতে হবে। হ্যাঁ বলুন কি কাজ? এখান থেকে চলে যাবে আমার ওই সাঁওতালি পর্বতে, গিয়ে ওখানে গিয়ে সুন্দর দেখে লোহ বাসর ঘর নির্মাণ করতে হবে তোমার। এ তো বড় আনন্দের কথা মহারাজ। তাহলে এখন আমি আসি মহারাজ। বিশ্বকর্মা প্রথমে গিয়ে ঘরটি মেপে নেবে, 17 বন্ধ ঘরাবে নির্মাণ। এমন ভাবে বাসর ঘরটি নির্মাণ করবে বাউ বাতাস পিপিলিকা প্রবেশ করতে পারবে না বাসর মাঝে। আরো কি করবে জানো? ওই বাসর মাঝে সব দেব দেবী নাম অঙ্গিত হবে। বাসর মাঝে অঙ্গিত হবে না একটি দেবীর নাম। সে দেবী হলো পাতাল বাসিনী মনসর নাম। বেশ তাই হবে মহারাজ। তাহলে এখন আমি আসি মহারাজ। বিশ্বকর্মা ওরে পাতাল বাসিনী মনসর আজ পর্যন্ত তুই চাঁদ সওদাগরে চিনতে পারলি না। তুইও শুনে রাখ, আমি হলাম চাঁদ সওদাগর। কখনোই নরম, কখনোই গরম, কখনো হয়ে যাই মাঝে মাঝে আমি বিস্ফোরক। ওরে বাবা, আমি আর হাঁটতে পারছি না। আর দিতে হবে না। এটাই হলো সাঁওতালি পর্বত। এখানে আমরা বাসের ঘর নির্মাণ করব। এইটা হলো সাঁওতালি পর্বত। হ্যাঁ মহারাজ বলেছে বাসের ঘর হবে 17 বন্ধ। তুমি লৌহ কাটবে চাচবে আর আমি বাসের ঘর শুরু করব। এসব বুঝে এসো। হ্যাঁ তাহলে যন্ত্রপাতিগুলো বের করে দাও। বিশ্বকর্মা তাহলে তুমি লৌহ কেটে দোকান দাও, আমি বাসের ঘরটা শুরু করি। লোহ বাসর নির্মাণ করে বিষয়ী কামারের লোহ বাসর। ওরে বাসর বাড়ি বাপু বেটা মেলে লোহ বাসর। আরে সব দেবতা নাম লিখিল বাসরের ভিতরে, শুধুমাত্র বাঁচিয়েছে মনসারী নামে লোহ বাসর। আরে শিব দুর্গার মূর্তি আছে বাসরে দুয়ারে, বাসর বাড়া সাঙ্গ পারি বাপু বেটা মেলে লোহ বাসর। ওগো পিতা, দেখো তো বাসের ঘরটা কেমন হয়েছে। ওগো পিতা অতীব সুন্দর হয়েছে পিতা। তাহলে আর বিলম্ব না করে এবার বাসের তলায় গিয়ে চলে এসো আমার সঙ্গে। আমরা যাবো এখন মহারাজের গৃহে। ধরো পিতা। কি ভাবছি? তাহলে কি বিশ্বকর্মা এখনো পর্যন্ত লোহ বাসর ঘরটি নির্মাণ করতে পারেনি? এসে গেছি মহারাজ, এসে গেছি। বিশ্বকর্মা তোমার এই কথা ভাবছিলাম। প্রথমে এই বলো বিশ্বকর্মা সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরটি কেমন নির্মাণ করেছো? এমন বাসের ঘর নির্মাণ করেছি বাসের বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারবে না। বা বিশ্বকর্মা বাসর ঘর যদি অতি সুন্দর নির্মাণ হয়ে থাকে, বাসরের তালা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো। তাহলে বাসরের চাবিটা কই? বাসের চাবিটা দিয়ে দাও। বিশ্বকর্মা ছেলেটা কি? আমার পুত্র। আচ্ছা বলো তো বাসর ঘরটি নির্মাণ করে কোন রাস্তা দিয়ে কোন পথে আমার এই রাজপ্রাসাদে প্রবেশ করেছো?
এই সম্মুখে একটি তেমাতানি রাস্তা আছে, রাস্তার মাঝখানে একটি অষ্টবক্র বাঁকা বাবলা গাছ, আমরা ওই রাস্তা দিয়ে কেন নয়? কেন ওই রাস্তায়? ওই রাস্তায় ঈশান করে বেকা বাউলা গাছে কি থাকে জানো? বহুত দিন ধরে ওই বাউলা গাছে এক পেতনি বসবাস করে। পেদিনি? তাহলে তো ও রাস্তা যাওয়া যাবে না, আমরা অন্য রাস্তা দিয়ে গিয়ে হ্যাঁ বিশ্বকর্মা, অন্য রাস্তা দিয়ে আমাদের গৃহ প্রাঙ্গণে পৌঁছে যাও। আর বিবাহের দিন নিমন্ত্রণ করবো, সেদিন এলে সমস্ত কিছু দিয়ে দেবো। তাহলে নিজের পুত্রকে নিয়ে মনের আনন্দে ফিরে যাও নিজেদের গৃহ প্রাঙ্গণে। ও পিতা, বেয়াল্লিশ করে মা। মহারাজ কি কথা বললো পেদনি? আচ্ছা, আমরা তো নিত্য নিত্য এই পথে যাতায়াত করি, কিন্তু পেদনির কথা কোনোদিন শুনিনি। আচ্ছা আচ্ছা বলো তো, পেদনি দেখতে চাই আমরা, আছে কি না? ও পিতা, পেদনি মেয়ে ছেলে না বেটা ছেলে? আরে মূর্খ, পেদনি তো মেয়ে ছেলে। ওই পেদনিকে আমি বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করব। পেদনির বিয়ে করবে? ওরে বাবা, ওই পেদনির বিয়ে করলে তোমার আর বাঁচতে হবে না। কেন? তোমার ঘাড় মুটকে রক্ত খাবে। না 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 না, বিয়ে করব না পিতা। তার চেয়ে এক কাজ করি, পেদনি আছে কিনা আমরা একবার দেখে যাব। ও পিতা, আমার বিশাল সাহস। তাহলে তুমি সামনে যাও। আরে বাবা, তুমি সামনে যাবে, আমি তোমার পিছনে যাও। কেন এই বললে সাহস? হ্যাঁ, বিশাল সাহস। তাহলে তুমি আমার পিছনে এসো, আমি যাব দেখবো পেদনি আছে কি না। এসো। বিশ্বকর্মা বেয়াল্লিশ কর্মা। ও, এটা পেদনি নয়, এটা বুড়ি মেয়ে। যা ভয় লেগেছে গো বাবা। আমার মা, বুড়ি মা, কেন আমাদের পথ আগলে দাঁড়িয়েছো? তোমরা কোথায় গিয়েছিলে বাবা? ওই তো মহারাজের ছেলের বিয়ে হবে, সাঁওতালি পর্বতে লৌহবাসের ঘর নির্মাণ করতে গিয়েছিলাম। আমার আদেশে পুনরায় যেতে হবে সেই সাঁওতালি পর্বতে লোহময় বাসর ঘরে। কেন? সেখানে কি ন্যাত্য মনুষ্যের নাম অঙ্কিত করতে হবে, আর ঈশান করে হিঙ্গলের গুড়িতে সেই ছিদ্র বন্ধ করে আসতে হবে। আমার নাগায় নিঃশ্বাসে হেমতাল যাবে উড়িয়া, সুতার সঞ্চারে প্রবেশ করবে না বাসর মাঝে। মহারাজ গায়ে বিদায় নিয়ে চলে এসেছি, আর তুমি কে? তোমার কত মতো বাজারে যাবো? কে? তার পূর্বে বলো তোমরা যাবে কি না? না, যাবো না। যাবে না? না, যাবো না। যাবে না? বেশ, তাহলে তাকিয়ে দেখো আমি কে। বিশ্বকর্মা, বল বাবা তোমরা যাবে কিনা সেই লোহময় বাসর? যাবো, কিন্তু আমরা তো মহারাজ কাছে বিদায় নিয়ে চলে এসেছি, তাহলে কি বলবো কি? বিশ্বকর্মা, মহারাজ একটু জানতে পারবে না, আর যদি জানতে পারি তখন তোমরা বলবি ভালো ভালো নীল প্যাটেল ফেলে গেছি, তাই পুনরায় মনে পড়েছি, তাই তাহা নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জগতে সবাই আমার বিশ্বাস করে, এই যে বিশ্বাসঘাতকতা করতে যাব, এর জন্য দোষীকে দেব না। এই পাপের ভার তবু মস্তকে দেব না, এই পাপের ভার আমি নিজ মস্তকে ধারণ করব। ঠিক আছে মা, ঠিক আছে, কিন্তু এই কাজ করলে আমরা কি পাবো? বিশ্বকর্মা, আমার কাজ সুসম্পন্ন করলে উপযুক্ত বাব্বাটার পারিশ্রমিক আমি নিজেই দেব, নিজে। তাই হবে মা, তাহলে আমরা এখন আসি মা। এসো। আসি মা। এসো বিশ্বকর্মা। ওই ক্ষত্রিয় সমাজের নির্লজ্জ প্রবণ অহংকারী চন্দ্রধর, এতই দর্প এতই অহংকার, মনে কি পরে পূর্বের কথা? গিয়েছিলাম কিঞ্চিৎ পূজার তরে মন্দির প্রাঙ্গণে, পূজার পরিবর্তে মর্ষে করেছে ঝুলন্ত হেমতালের ভোগ। তাই তো আজ বিশ্বকর্মাকে দিয়ে পাঠিয়েছি, পুনরায় লোহর বাসর ঘরের ঈশান কোণে করিতে দেখি কেমন করে রক্ষা করতে পারিস। আমার কবলতে কনিষ্ঠ পুত্রের লক্ষ্যে ওরে চাকমুড়ি কানে মনসা বাসর ঘরে নির্বার করেছে, তাই আজ থেকে আমি বলবো মনের আনন্দে ভাঙবে না হাল, ছেড়িবে না পাল, চাঁদার মনসার বিবাহ ভাঙবে চিরকি। বিশ্বকর্মা, তোমরা পুনরায় ছুটতে ছুটতে কেন আমার আজ ভাষাতে ফিরে এলে? আমি ভালো ভালো
নীল বাটালি আজ ফেলে রেখে গেছি গো। ভালো ভালো এই বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। আমি মধ্য রাস্তায় গিয়ে দেখি একটি বাটালি না আই গো। ওই আমরা ভালো ভালো এই বাটালি মহারাজ ফেলে রেখে গেছি না ওই মাছের ভি কারে আছে তাই এসেছি আমি নিতে গো। ওই আমরা ভালো ভালো বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। আমরা ভালো ভালো এই বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। আমি বলবো না বাসরের মধ্যে কোনদিন সুবর্ণ নীল বাটালিটা ফেলে রাখতে পারো না। এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। মহারাজ সত্য কথা বলছি। সত্য কথা মহারাজ। কি বললে বিশ্বকর্মা? হ্যাঁ আমরা বাটালিটা ফেলে এসেছি। সত্যিই সুবর্ণ নীল বাটালি তুমি ফেলে রেখেছো? সত্য বলছো? তোমার উপর বিশ্বাস করে করেছি আমি লোভ বাসর ঘর, তাই তোমার উপর বিশ্বাস রেখে দিয়ে দিলাম, নিয়ে যাও। কার্য সমাধান হয়ে গেলে সুবর্ণ নীল বাটালি পেলে রাজ্যে পৌঁছে দিও। এসে বিশ্বকর্মা বিলম্ব না করে চলে যাও লৌহ বাসর ঘরে। চলে এসেছি। শোনো হ্যাঁ মহারাজ আমাদের উপর সন্দেহ করেছে, আসলে আসতে পারে। তুমি সাবধানে দ্বার রক্ষা করো। আমি তো দুয়ারে খুলে দিই। হ্যাঁ হ্যাঁ এলা অন্ধকার মহারাজ যদি আসে তুমি আমার একটু সাড়া দেবে কি কেমন? আইবে আইবে না। ঠিক আছে আমি চললাম। এত ছড়ানোর বাড়ি একদম মাথা ফাটিয়ে দেবো একদম। ওগো মা ভুজঙ্গ জননী তব আদেশ ঈশান করি করিব ছিদ্র হেমতালে রাখিব বদ্ধম তব নাক যাইবার কালে নাগের নিঃশ্বাসে হেমতাল যাইব উড়িয়া সুতোর সঞ্চার প্রবেশ করবে কাল নাগিনী বাসের মাঝারে। জয় মামন সাহায্য, জয় মামন সাহায্য, জয় মামন সাহায্য। ও পিতা কেন বাসন কাঁপছে কেন পিতা? বাসরে আমি ছেনির আঘাত করেছি তাই বাসের ঘর কাঁপছে। ও কাজ হয়ে গেছে, এবার বাসের তালা লাগিয়ে। আচ্ছা তাই তো বিশ্বকর্মা ফিরে আসে সেই পথে, এই পথে পথ আমি রুদ্ধ করলাম। বিশ্বকর্মা ও পিতা মহারাজের কাছে বাসের চাবি দিয়ে এলাম, মহারাজ আমাদের ছল চাতুরি বুঝতে পারলো না। এবার চল আমরা মায়ের কাছে যদি বিদায় নিয়ে চলে যাবো। ও পিতা মা টাকা পয়সা সোনা দানা দেওয়ার ভয়তে মা পালিয়ে চলে গেছে। দেখি আছে কিনা, চলো চলো চলো। ওই তো মা আছে। পয়সা দাও আমার সামনের মাঠে বিয়ে। হ্যাঁ, দাও মা, কি দেবে এবার দাও। বিশ্বকর্মা বিয়ালিশকর্মা মা গো, তোমরা যে কার্য করেছো আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু নেই বাবা। তাই তোমাকে প্রাণ করে করলাম আশীর্বাদ। যবে হবে আমার পূজার প্রচার এই বিশ্ব চরাচরে, আমার সাথে তোমার পূজার প্রচার হবে। আর সেই পূজার নাম হবে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। মা গো, সত্য কর্ম করে কোনোদিন আমি পূজা পাইনি। আজ একটা মিথ্যা কর্ম করেছি বলে আমি পূজা পাবো এই ধরিত্রী মাঝে। তোমার অসীম করুণা তবে আশীর্বাদ আমি মাথা পেতে নি। তথা মাথা পেতে নিচ্ছি। মা টাকা পয়সা সোনা দানা কিছু দিল না তো। মাথা আশীর্বাদ করেছে। আশীর্বাদ হ্যাঁ, করেছি। মা যেদিন পূজা পাবে আমি পূজা পাবো, সেই পূজার নাম হবে বিশ্বকর্মা পূজা। আর 42 কর্মে একেবারে ফাঁক হয়ে গেল পিতা। না না না, তুমি আমার সঙ্গে থাকবে, তুমিও পূজা পাবে। ও পিতা আমি তোমার সঙ্গে যাব না। আমি কোথায় যাব জানো পিতা? আমি মহারাজের বাড়িতে যাব। কেন? বলবো তুমি বাসনের মধ্যে চিত্র করে এসেছো। এই বিশ্বকর্মা বিয়ালিশকর্মা, এত বড় স্পর্ধা তোমার পুত্রে। টাকা পয়সা দিলে না। আমার কুকর্মের কথা কি বললে বলবে মহারাজের কাছে? না না, এই কর্মের জন্য দুই বাপ্পাটার বাক্সকে আমি হরণ করলাম। তবে চিন্তা করো বিশ্বকর্মা বিয়ালিশকর্মা, যেই দিন পাবে সতীনারী স্পর্শ সেদিন বাপ্পাটার বাক্সক্তি পুনরায় ফিরে পাবে। দাসী দাসী চলো মা, আজ আমরা বাসর ঘর দেখে আসি। তাই চলো চলো দাসী, ওই বাসর দেখতে যাই সোনো কাদাসের সঙ্গে লয়ে গো, ধীরে ধীরে যাই সোনো কাল আমার গো, সাতালি পর্বতে
গহনায় উলোর ধ্বনি। মহারাজ সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরটি কেমন নির্মাণ হয়েছে বলো? মহারাজ বাসর ঘর অতীব সুন্দর হয়েছে, কিন্তু মহারাজ কি বললে? বাসর ঘরটি অতীব সুন্দর নির্মাণ হয়েছে, তার মধ্যে কিন্তু কথাটা কেন বললে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই বাসর ঘর দেখতে গিয়ে আমি পঞ্চগুড়ি লোহের কলাই পেয়েছি কি মহারাজ। বললে? বাসর ঘরে দেখতে গিয়ে পঞ্চকুটি লোহের কলাই গুড়িয়ে পেয়েছো? তো পঞ্চকুটি লোহের কলাই গুড়িয়ে পেয়েছো, পঞ্চকুটি লোহের করে কি হবে? তুমি বলছিলে না ঘটক দুজবাকে পাঠাবে কন্যার সন্ধানে? হ্যাঁ, পাঠাবো। সেই ঘটক দুজবার হস্তে তুমি পঞ্চগুড়ি লোহের কলাই। ঘটক দ্বিজবর হস্তে যদি পঞ্চকুটি লোহের কলাই পাঠিয়ে দিয়ে এর কর্ম কি, এর কাজ কি শোনকা? যে কন্যা অনিবেশ করবে রন্ধন পঞ্চগুড়ি লোহের কলাই, সেই কন্যা আমাদেরকে হবে পুত্রবধূ। না শোনকা, কেউ কোনোদিন পঞ্চকুটি লোহের কলাই অনিমেষ রন্ধন করতে পারে না। কেমন করে পারবে বলতে পারো শোনকা? পারে মহারাজ, সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই পারে। দিয়ে যাও পঞ্চকুটি লোহের কলাই, ঘটক দিয়ে যাবো হস্তে পাঠিয়ে দেবো। কিন্তু বেশি শোনকা, ঘটক দিয়ে যাবার আর নাহি করে বিলম্ব, একটিবার চাঁদ সওদাগরের প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করে দিয়ে যাবো। মহারাজের জয় হোক। মহারাজ আমাকে ডেকেছেন। কতদিন পরে দেখা হয়েছে, তুমি কেমন আছো এটাই আগে বলো। আমি খুবই ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন মহারাজ? ভালো নেই কেন ডেকেছি জানো? কেন? আমার পুত্র লক্ষ্মীর বিবাহ দেব, আচ্ছা আচ্ছা। তাই তোমার কর্মল একটু সুন্দরী দেখে কন্যার সন্ধান করে দাও। ও সুন্দর পাত্র মহারাজ, আমার হাতে ইচ্ছে বিচ্ছে কন্যা রয়েছে, আমি আসছি মহারাজ। দাঁড়াও দিয়ে যাবার, কন্যার সন্ধানে যাওয়ার আগে তোমার হস্তে একটি জিনিস তুলে দেবো, দেখে বলবে ওটা কি বা দিলাম। ও মহারাজ খরচা দেবেন? ওই পথে চলতে গেলে খরচা লাগে, দাও দাও দাও। খরচা দেবেন এই আর কি। মহারাজ এটা কি? চিনতে পারোনি? এর একটা নাম আছে। নাম মানে? এর নাম হলো পঞ্চকুটি লোহের কলাই। মহারাজ এই পঞ্চকুটি লোহের কলাই কি হবে? এই পঞ্চকুটি লোহের কলাইটি যে কন্যা অনিমেষে রন্ধন করে দেখাতে পারবে, তাকে আমি পুত্রবধূ বলে স্বীকার করে নেব আমার রাজ্যে। মহারাজ কি সম্ভব? হ্যাঁ। কেমন করে? যে সতী মায়ের সতী কন্যা হবে, সে পঞ্চকুটি লোহের কলাইটা অনিমেষে রন্ধন করে দেখাতে পারবে দ্বিজবর। মহারাজ আমি চেষ্টা থাকবো মহারাজ। চেষ্টা নাই, সুন্দরী কন্যার সন্ধান করে তোমাকে দিতে হবে। দ্বিজবর আজ থেকে চাঁদ সওদাগরের রাজপ্রাসাদ ত্যাগ করে কন্যার সন্ধানে চলে যাও অন্য রাজত্বে মনের আনন্দে। দ্বিজবর আনন্দ আর আছে? হ্যাঁ আনন্দ আর আছে। এই পঞ্চকুটি লোহের কলে অনিমেষের অন্যান্য রন্ধন করতে পারবে? আজকাল যুগের সত্যি কন্যা আছে? অবশ্যই আছো, আছে তোমার হাতে এরকম কন্যা আছে? কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কোথায় যাই বলো তিনি? আরে কি করিব, কোথায় যাব দা বলে আমায়। কোথায় গেলে, কোথায় গেলে বড় একটা কন্যা সন্ধান পাই? কোথায় গেলে বড় একটা কন্যা সন্ধান পাই? কি করিব, কোথায় যাব দা বলে আমায়। কি করিব, কোথায় যাব দা বলে আমায়। কোথায় গেলে, কোথায় গেলে বড় একটা কন্যা সন্ধান পাই? কোথায় গেলে বড় একটা কন্যা সন্ধান পাই? সারাদিন ঘুরে ঘুরে মাথার টাক গরম হয়ে গেছে, টাক এবার বাষ্ট হয়ে যাবে। সারাটা দিন ঘুরে ঘুরে মাথার টাকি যাই যে চলে। সারাটা দিন ঘুরে ঘুরে মাথার টাকি যাই যে চলে। আর যাবো না, এত গরমের মধ্যে এইভাবে যাওয়া যাবে না, টাক বাষ্ট হয়ে যাবে। টাক ঠান্ডা হলে তারপর মেয়ে দেখতে যাবো। টাক ঠান্ডা হলে পরে যাবো মেয়ে দেখতে। টাক ঠান্ডা হলে পরে যাবো মেয়ে দেখতে। কি করিব, কোথায় যাবো দা বলে আমায়। কি করিব, কোথায় যাবো দা বলে আমায়। কোথায় গেলে বড় একটা কন্যা সন্ধান পাই? কোথায় গেলে বড় একটা। কি আশ্চর্য, আর যাব এই পথে তো আসছিলাম, আর কলে কিছু মেয়ে গল্প করছিল। উজানি নগরে ঘর, নামে সাই সদাগর। তার একমাত্র কন্যা অবিবাহিত রয়েছে।
তাহলে বিলম্ব না করি এই মুহূর্তে যাবো এই সাই সদাগরের এই গৃহ প্রাঙ্গণে। তাই তো দেখতে দেখতে কন্যা আমার বিবাহযোগ্য হয়ে গেল। তাই মম কন্যার বিবাহ দেওয়ার জন্য একটা পাত্র সন্ধান করতে হবে। আর বিলম্ব না করি এবার আমি ঘটক দ্বিজ বরকে পাঠিয়ে দেবো একটা পাত্রর সন্ধান। মহারাজের জয় হোক, মহারাজের জয়। আসুন আসুন ঠাকুর মশাই আসুন। আমি ঘটক দ্বিজ বর নই, এই ঘটক দ্বিজ বর। ও ঘটক দ্বিজ বর, হঠাৎ কি মনে করেন? ওই লোকমুখে শুনে আছে আপনার নাকি একটা অবিবাহিত কন্যা রয়েছে। হ্যাঁ কন্যা আছে। ওই বিবাহের প্রস্তাব নিয়ে ও আসে। দেব আমি বিবাহ যদি হয়, খুবই ভালো। যদি হয় কুলেশিলে আমারই সমান সেই গৃহেতে আমার কন্যা করিব আমি দান। চম্পকনগরী ঘর, নামে রাজা চন্দ্রধর, তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর। চমৎকার চমৎকার প্রস্তাব। আচ্ছা। চন্দ্রধর আমার বাল্যকালের বন্ধু ছিল। বাবা সম্পর্কটা বজায় রয়ে গেল। দেব আমি বিবাহ, তা আপনি ক্ষণকাল বিলম্ব করুন। আমি আমার স্ত্রী অমলার সঙ্গে একটু পরামর্শ করি বিবাহ হতে তার মতামত আছে কিনা। মহারাজ বলছিল কি ওই পথ চলে বড় ক্লান্ত হয়ে পড়েছে, খিলিক পাঁচেক পান আর কোটো চার কি রসগোল্লা, কিলো তিরিক দানাদার বাড়ি। ঠিক আছে ঠিক আছে, অন্তপুরের মধ্যে যান। তাই তো পাত্র সন্ধান হয়ে গেছে। এবার অমলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখি বিয়েতে তার মতামত আছে কিনা। অমলা, অমলা একবার এদিকে এসো। অমলা, মহারাজ আমায় ডাকছিলেন মহারাজ? আমি তোমায় ডেকেছি। কেন ডাকছিলেন? শোনো অমলা, মা বেহুলার বিবাহ দেবো বলে আমি একটা পাত্র সন্ধান করলাম, তাই আমি তোমায় ডেকেছি। বাহ, এ তো খুব সুন্দর কথা, কিন্তু কি বা তার নাম, কোথায় তার ধাম, কি বা তার পরিচয়? সেই কথা বলবো বলে আমি তোমাকে ডেকেছি। চম্পকনগরে ঘর নামে চাঁদ সদাগর, তার একমাত্র পুত্র নাম দুর্লভ লক্ষিন্দর। ওগো মহারাজ, ওই বাড়িতে আমি আমার কন্যাকে বিবাহ দেব না। কেন অমলা, কেন? মহারাজ কেন জানতে চাও? হ্যাঁ আমি জানতে চাই। ওই আমি দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো, তাদের সনে বিবাদ করে বিষহরি গো। আর কেউ শুনেছ কোনো কালে পাতা খেয়ে ফুটো না, ছয় বধুয়ারি ঘরে বড় না সুন্দরী গো। দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো, দেব না বিয়ে। শোনো অমলা, কে কার সঙ্গে বিবাদ করলো তাতে আমার যায় কি আসে? আমি যে ঘটক দ্বিজবরের সঙ্গে কথা দিয়েছি, তাহলে সেই ঘটক দ্বিজবরকে এখন কি বলবো তুমিই বলতে পারো। ওগো মহারাজ, ঘটক দ্বিজবরকে যখন কথা দিয়ে ফেলেছেন সে কথা তো ফেরানো যাবে না। কথা দেওয়া আছে কথাই থাক। ওই ঘটক দ্বিজবরকে বলুন আমার কন্যার ওজনে স্বর্ণ দিতে। এই তুমি কি বললে? কন্যা ওজনে স্বর্ণ? না 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 না, কন্যা ওজনে স্বর্ণ কেউ দিতে পারবে না। আর আমার কন্যাকে বিবাহ দেওয়া যে অসম্ভব হয়ে যাবে। শুনুন মহারাজ, স্বর্ণ যখন দিতে পারবেই না, আমিও আমার কন্যাকে বিবাহ দেব না। বেশ, তাই যদি হয় তোমার প্রস্তাব জানাবো ঘটক দ্বিজবরের কাছে, তুমি এখন এসো। বেশ মহারাজ, আমি এখন আসছি। তাই তো, এই যে অমলার অসম্ভব চাওয়া, কেউ কি পারবে কন্যা ওজনে স্বর্ণ দিতে? যাই হোক, একবার ঘটক দ্বিজবরকে ডেকে জিজ্ঞাসা করে যাও। ঘটক দ্বিজবর, ঘটক দ্বিজবর। ঘটক দ্বিজবর। মহারাজ সংবাদ? সংবাদ শুভ। শোনো ঘটক দ্বিজবর, বিবাহ দেবো বলে আমি কথা দিয়েছি, তবে হ্যাঁ বিবাহ দেবো, তবে কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, বলে ভালো, বলে ভালো। শর্ত হলো এই, আমার কন্যায় ওজনে দিতে হবে তোমার স্বর্ণ। কি হলো? পারবে না? আমার হাতে নাটিটা কোথায় গেল বলো তুমি? ও নাটি দিয়ে তুই পড়ে যাচ্ছিস, উল্টো পাল্টা চাহিদা শুনে আমি নিজে পড়ে যাচ্ছি। এবার আমার একটু পাবে ঘটক দ্বিজবর, একটু ভেবে দেখলেও হতো। অনেক ভেবে চিন্তে দেখেছি ঘটক দ্বিজবর, তবে একটা কথা, যদি স্বর্ণ দিতে পারো তাহলে আবার আসতে পারো। হা করে বসে আছো, দেখাবে একটা হলো কি বা ফসকে গেল, একটা হলো কি বা যাও। ফসকে মহারাজ বলতে চল মেটি বললাম যাবে না। যাচ্ছি, ও যাচ্ছি, হয় হবে না, হয় না হবে, ধরার কি আছে, মারার কি আছে, আর আইদার কি আছে, যাচ্ছি। তাই তো, একটা পাত্রের সন্ধান হলো, অমলার অসম্ভব চাওয়াতে হলো না। এবার আমি আমাদের ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দেব আর একটি পাত্রের সন্ধানে। তাই তো ঘটক দ্বিজবর মনের দুঃখে ফিরে আসে এই পথে। আমি যে একমাত্র মনুষ্যা,